দেখো এই পুচকি গাছটার মধ্যে বেশ অনেকগুলো ফুল ফুটেছে। আর এই দেখো, দেখেছো এই গাছে মানে গোড়াটা ছিল আর আমি কেটে দিয়েছিলাম, তা এখন দেখছি গাছটা অনেকটা ঝুলে পড়েছে আর তার মধ্যে এই যে এই ফুলগুলো ফুটেছে, কি দারুণ লাগছে। এখন কিন্তু সকাল 8টা বাজে আর এগুলো তো মোটামুটি একটু একদম ফার্স্ট সকালে ফোটে না, সকাল 8টার দিকেই ফোটে। আগে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিলাম, তারপরেই দেখো না ঝাঁটা নিয়ে লেগে পড়েছি ঘরটা ঝাঁট দিতে। গুড মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। গরমটা কেমন পড়েছে তোমাদের এখানে? আমাদের এখানে তো বাবারে বাবা কি গরম যে পড়েছে কি বলবো। তা শীত গরম এরকমই তো ওয়েদার, যখন যেরকম সেরকমই তো হবে সব জায়গায়, তাই না? তবে কোথাও কোথাও আবার একটু গরমটা। বারান্দায় বসে ভিডিও শুরু করার উপায় নেই, কারণ এত পরিমাণে গাড়ি যায়। তা কোথাও কোথাও আবার গরমের প্রভাবটা কম থাকে, যেমন ওই তোমার অনেক জায়গায় আছে যে সেরকম আমাদের এখানকার মতো অত গরম পড়ে না। কলকাতায় গরমটা একেবারে নাম করা, একেবারে গরমা গরম। তা আজকে মঙ্গলবার নতুন একটা ব্লগ শুরু করে দিলাম। তোমরা সারাটা দিন সাথে থাকো, আর তোমরা যারা যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখো না, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। আজকেও সেম একই ঘটনা। সকালবেলা উঠেছি 6:30, জানো, উঠে কিন্তু মোবাইলের কাজগুলো দিয়ে থাকে আর সেইগুলো নিয়ে পড়ি। অলরেডি 8টা বেজে গেছে আর ঝাঁট দিয়ে নিয়েছি ঘর। এখন সকালে জলটাও খাইনি, জল খাবো, চা বসাবো। গাড়ির আওয়াজে এখানে একদম মানে ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু ভালো লাগে। 2-1 দিন একটু গাছের সামনে বসে ভিডিও করতে ভালোই লাগে, বলো। চলো বন্ধুরা, কাজকর্ম করি, চা করি, চা খাই। সকালে উঠে যে মোবাইলে কাজ করলে না মানে কী অবস্থা হয় বুঝতেই তো পারছো। কিন্তু 3:30টায় ভিডিও যাবে, এর জন্য মোবাইলের কাজটা আগে রেডি করে নিই। দেখো চুলটা দেখে আবার কেউ ঝগড়টির মতো ভেবো না, কারণ যতটা পেরেছি এই ঘাড়ের এখান থেকে কাকগুলো পাকা শুরু করেছে। ঘাড়ের এইখান থেকে একদম গুটিয়ে চুলটাকে একদম টঙের ওপর বেঁধে নিয়েছি। ঝগড়টি লাগুক যাই লাগুক, আরাম তো পাবো, কি বলো? এই ঘরে না 0 পাওয়ার লাইটের ব্যবস্থা নেই তো, আর উঠে ওয়াশরুমে যায় ঠায়, এর জন্য এই বড় লাইটটা সারা রাত জ্বালানো থাকে, কিছু করারও নেই। আর আমি উঠেছি অত সকালে, উঠে যে লাইটটা অফ করে দিয়ে যাবো সেটাও খেয়াল নেই। দেখি কি শোনা, কি চলে এসেছি তো। গুড মর্নিং, দেখতে পাচ্ছ সবাই, গুড মর্নিং। সকাল সকালই দেখো না ঠান্ডা জল আর এমনি নর্মাল জল মিলিয়ে খাবো বাবা, মানে গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। অনেকের বাড়িতেই কিন্তু ফ্রিজের মধ্যে ঠান্ডা জল রাখে না, মানে জলের বোতল রাখে না, কিন্তু আমাদের বাড়িতে বাবা ছেলে ঘুরে ফিরে এখন না কতদিন আগের থেকে ওর ঠান্ডা জল খাওয়া শুরু হয়ে গেছে। আর টেবিলে জল থাকলেও ও খাবে না, ও সেই ফ্রিজ খুলে ঠান্ডা জলই খাবে। আমি নিচের থেকে যে জলটা আনি রান্না করার জন্য সেটাই এই জগের মধ্যে, তারপরে ছোট বালতির মধ্যে ঢেলে রাখি, চা করতে রান্না করতে সুবিধা হয়। আবার ড্রামগুলো খালি হয় নিচে গিয়ে রেখে আসি। এদিকে আমি বৌমাদের ঘরে থাকে এই জারটা বের করলাম। ওই দাদাটা, যে দাদাটা জল দেয়, সে এসে আওয়াজ দিল বৌদি বলে। ও মা, আমি বারান্দা দিয়ে তাকিয়ে দেখি নেই। তা শাশুড়ি মাকে বললাম কোথায় গেল? বলে উনি আজকে জলের গাড়ি ঠাড়ি নিয়ে আসেনি, আজকে বাইকে মানে স্কুটি করে এসে 2টো খালি ড্রাম নিয়ে গেল। তার মানে আজকে 2টো ড্রামই দেবে, আর মানে আজকে আর দেবে না, হয়তো কোনো প্রবলেম আছে। তারপরে আবার বৌমাদের ঘরের ড্রাম ঢুকিয়ে দিলাম। এদিকে মায়ের চাটা বসিয়ে দিয়েছি। এই যে মিঠু সোনার বিস্কুট,
জেনে এসে একটু কাজ করা আর একটু চা করা মনে হয় রীতিমতো লড়াই করা। ঠিক আছে, কীভাবে ঘাম ঝরছে। বাইরেটা এখন কেমন মেঘলা মেঘলা করেছে। তোমার সে ঘুম থেকে উঠেই আমাকে বোকা বানালো, এপ্রিল ফুল বানিয়ে দিল। খেয়ালই ছিল না সত্যি আজকে। আগে বাবা স্কুলে গেলে তারপরে এপ্রিল ফুল বানানোর একটা হুজুগ। তবে সারাদিনে একবার হলো একে ট্রাই করব, চেষ্টা করব। আমাকে তো বানিয়ে দিল এপ্রিল। বলে মাথায় কি? আমি বলি কি মাথায় হাত দিয়েছি, হয়ে গেলাম এপ্রিল ফুল। ওই সুতোটা টেনে ফেলে দাও পেছন দিয়া, সুতোটা কেমন লাগতেছে। এই যে এপ্রিল ফুল বানিয়ে দিয়েছি, আমি এপ্রিল ফুল বানিয়ে দিয়েছি। আমাকে বানানো যে সুতোটা টেনে হয়ে গেছে। এখানকার কাজ এখানেই মিটিয়ে। আমি তো বানালাম তোমাকে এপ্রিল ফুল। হ্যাঁ, আমি পাম ছেড়ে ভরে নিয়েছি। কি হ্যাঁ, চলে গেল ও দোকানে, আর আমি আমার জীবন মানেই তো সমস্যা, চিন্তা ভাবনা, রোগ ব্যাধি। তবুও তার মধ্যে একটু হাসি মজা করলে কিন্তু বেশ ভালোই লাগে। এদিকে আমি দেখো বিছানাটা ঝেড়ে নিলাম, তবে চাদরটা বেশ কদিন ধরেই পাতা রয়েছে, চাদরটা তুলবো। ভাবছি কি আজকে মঙ্গলবার, আজকে তো হলো না, কালকে যতটুকু পারি সকাল সকাল উঠে একটু এই দিকের ঘরগুলো একটু ঝেড়ে নেব। আলনা থেকে নাইটিটা বের করে ওয়াশরুমে রেখে আসলাম। স্নান করতে ঢুকবো, আবার হয়তো ভুলে যাব, আবার মানে এই তো হয় কাজ একটা করতে যাই আরেক দিকে ভুলে যাই। আর এই দিকে আমি না গতকাল দুপুরবেলা ওই যে রান্নার এইগুলো তাওয়ালগুলো ধুয়ে দিয়েছি, তা সেগুলো শুকিয়ে গেছে। আর আজকে অল্প কিছুই কাচবো। মশারি দুটো মানে আমাদের ঘরে বাবুর এই যেই রুমে বাবু আগে থাকতো সেই রুমের মশারি দুটো তো এখন প্রয়োজন নেই। ভেবেছিলাম আজকে কাচবো, কিন্তু ওই যে এতটা গরম লাগে অস্থির করে দেবে। আমি যে থাক বাবা, এখন তো দরকার নেই, ধীরে সুস্থ এগুলো কেচে আলমারিতে তুলতে হবে। আর যাই বলো না কেন, এত গরমে না মশারি দেখলেও যেন মনে হয় কি গায়ের মধ্যে কুটকুট করে। মশারি এখন ভুলেই যেতে হবে, বৃষ্টি বাদল না হলে আর মশারি টানানো যাবে না। এদিকে স্নান করতে যাওয়ার আগে ভাবলাম চালটা ভিজিয়ে রেখে যাই। তা চাল নিতে এসে এখানে আবার কিছু বাসন এলোমেলো হয়েছিল, সেটাকেও গুছিয়ে রাখলাম। তোমাদের একটা জিনিস দেখাবো, তোমাদের বললে হয়তো তোমরা অনেকে বিশ্বাস করবে না। দেখো, সেই যে ছেলের বিয়ের সময় আমাকে দিয়ে 1.5 কেজি এলাচ আনিয়েছে। সেই যে এই যে হাফ প্যাকেট, মানে 500 এলাচ, বলো 3200-3300 টাকা কেজি এলাচ। এত এলাচ আমি কতদিনে খাওয়া। তারপর আমার রান্নার কৌটোর মধ্যে ভর্তি। এই তো গেল এলাচ, ঠিক আছে। দাঁড়াও, অনেক মশলা। জয়িত্রী কত দাম বলো? এই যে জয়িত্রী, দারচিনি এইরকম একটা ইসের মধ্যে দারচিনি ভর্তি। তারপরে হচ্ছে এই যে কিছু কিছু রেখে দিয়েছি। দেখো, কেন আমি এগুলো দেখাচ্ছি, সেদিন আমি ভিডিওতে বলেছি যে আমার ছেলের বিয়ের সময় যে মশলা আনা হয়েছে এখনও পর্যন্ত খাচ্ছি। একজন বলছে আর গল্প দিও না, তা গল্প যদি দিই তাহলে এই যে দেখেছো এই লঙ্কার গুঁড়ো। তারপরে হচ্ছে এই কিছু কিছু প্যাকেট ছিল, সেই প্যাকেটগুলো তো ছোট ছোট কয়েকটা প্যাকেট ছিল, দিদি তারপরে বাপের বাড়ি এইভাবে করা হয়েছে। তারপরে তোমার গোলাপ জল, এই কস্তুরি মেথি, চিকেন মশলা, এগুলো সমস্ত কী অবস্থা জানো। তা গল্প না গো, আমাদের সমস্ত ঘরে গল্প বলে না, যেটুকু হয় বাস্তবটাই বলি। গল্প বলে কি হবে? আমার মশলা না থাকলেও তোমরা দিয়ে যাবে না, আর থাকলেও তোমরা নিয়ে নেবে না। সব আমি কী করি। তারপরে দেখো গোলমরিচ, এই যে সাদা সাদা যে ছোট্ট সামরিচ বলে এটাকে, মশলার প্যাকেট। আমি ফ্রিজের মধ্যে যে এরকম প্যাকেট তো কত ছিল, সব প্যাকেটগুলো ওই যে দিদিদের বাড়িতে, তারপরে বাপের বাড়িতে একবার এসে দিয়েছিলাম। মশলাগুলো আবার ঠিক রেখে দিই।
এখানে তো দেখতে পাচ্ছ এখানে আছে গোলমরিচ, লবঙ্গ কৌটোর মধ্যে আমি ঢেলে রেখেছি, একটা কৌটোর মধ্যে গোলমরিচ, দারচিনি তো আমার একটা কৌটোর মধ্যে রয়েছে, প্লাস এই যে এতটা দারচিনি রয়েছে। তাহলে চিন্তা করতে পারো। কেউ কেউ মানে কোনো দিদিভাই আছে বলে যে দিদি রীতা যে যা বললো তাদের সেইটা নিয়ে কিছু বলবে না, প্রমাণ করারও দরকার নেই, কিছু বলারও দরকার নেই, কিন্তু মাঝে মাঝে না একটু তাদের চোখের সামনে সেগুলো একটু দেখিয়ে দিতে হয়, নাহলে বলবে গল্প দিচ্ছে বানিয়ে বলছে, এই সমস্ত কথা। তো কদিন ধরেই ভাবছি ঘরের চিরুনিগুলো পরিষ্কার করব, আর খেয়াল থাকে না। আর আজকে যখন বেডরুম গুছাতে গেছি ড্রয়ার খুলে চিরুনিগুলো নিয়ে নিয়েছি, এখন এই যে বাসন টাসন ধুয়ে চিরুনিগুলো পরিষ্কার করে রাখছি। ঘরে সূক্ষ্ম কাজগুলো তো আমাদের খেয়াল করে করতে হয়, সেগুলো না করলেও তো হবে না, তাই না? কিচেনে এসেছি বাসনগুলো গুছাবো, আর অমনি পাশের বাড়ির যা, ওর রান্নাঘরের জানালা আর আমার রান্নাঘরের জানালা দুটো একদম পরপর। এবার ওকে দেখে ওর সঙ্গে একটু গল্প শুরু করে দিলাম। তো এখন ঘর বাড়ি হয়ে গেছে, কারোর বাড়িতে কারো তো গিয়ে গল্প হয় না, ছাদে দেখা হলো আর রান্নাঘরের গল্প। ও দেখি ঘরঠর পরিষ্কার করছে, তাই একটু গল্প করলাম দাঁড়িয়ে। এবার যাবো আমি স্নান করতে, এবার টংটা খুলতে হবে। হ্যাঁ ওই যে কাকি গল্প। আজকে আর ছাদে যাওয়ার প্রয়োজন হলো না, কেন বলো তো? যে কটা কেচেছি এই গ্রিলের সামনে দিয়ে মেলে দিলাম। কোথায় যাবি তোরা? না, বাচ্চার শরীর খারাপ থাকলে কেউ উঠতে পারবে না। স্নান করতে যাওয়ার আগে কিন্তু আমি আমাদের ডাইনিং রুমটা আর বেডরুম দুটো মুছে নিয়েছি। তখন আবার মোবাইলটাকে চার্জে দিয়েছি। মোবাইলটা তো আমার সাথে সকাল থেকে শুরু করে আর শেষ হয় আমি যখন বন্ধ করি তখন আর ভিডিও করা হয়নি। এখন এই যে ঠাকুরের এই যে আসনের এই জায়গাটা, এখানে তো ঠাকুরের বাটা মানে প্লেটগুলো দিই, ঠাকুরকে সেবা দিই, ওই জায়গাটা পরিষ্কার করে নিলাম। আর এই যে এসে পুজো দিয়ে এসে আবার ছেলে ডিমটা পোচ করে দিলাম। মামুনি ছিল ওয়াশরুমে, তাই আমি করে দিলাম। পুজো দিয়ে ঘরে আস্তে আস্তেই আমার ওই মাস্তুতো দিদি ওই যে মারা গেছে না, ওর ছেলে আর বৌমা এসেছিল ওই শ্রাদ্ধের নিমন্ত্রণ করতে। শুক্রবার ঘাট কাজ, শনিবার মনে মন্ত্র পড়া, রবিবার অনুষ্ঠান। তা আমরা তো এই কাজে দিদি বাড়ি, বোনের বাড়ি, সবার বাড়ি বলে এখন আমাদের বাড়ি এসেছিলো, বলে মাসি যাস। আমাদের ওকে বললো যে মেসো আমার সঙ্গে গিয়ে একটু করো, তা যতটুকু। তা এই সময় তো বসতে বলতে নেই, চা খা বা কিছু এসব বলতে নেই, তা দাঁড়িয়ে নিমন্ত্রণ করে চলে গেল। তো ওদের সঙ্গে একটু গল্প করছিলাম, বড় মাসির কথা জিজ্ঞাসা করছিলাম। এই যে ননদ কালকে দিয়ে গেছে না লাউ শাক, আবার লাউ কিছু করব না। কারেন্ট গেছিলো, লাইটটা অফ করে দিয়েছিলাম, আবার কারেন্ট এসছে। আর শাশুড়ি মা বাজারে যায়নি, বললো বাজারে গেলাম না রীতা, গতকালের মাছ কিছুটা রয়েছে, ছেলে তো খাবে না, ডিম ছেলেকে করে দেবো, আর মাছগুলো জানি না কি রান্না করব, শুরু তো করি রান্না। অনেকেই শ্রাদ্ধ বাড়ি খায় না, কিন্তু খাওয়ার থেকেও কি বলতো, নিজেদের আত্মীয় স্বজনের অনুষ্ঠান হলে তো সেখানে গিয়ে উপস্থিত থাকতে হয়। দিদির বরটা যখন এই কয়েক বছর আগে মারা গেছিলো, তখন গিয়েছিলাম, মাস্তুতো দিদির বরটা, তখন গিয়েছিলাম দিদির জন্য। দিদি মানে বারবার বলেছে বোন তোরা আসিস, তখন গিয়েছিলাম। কিন্তু এখন দিদিও নেই, তা কি করতে যাওয়া? আমাদের ওকে বললাম তুমি যেও, গিয়ে ছেলেটা, যেহেতু দিদির দুটো ছেলে, আমি ছেলেগুলো কাজ করবে, যতটা পারো হেল্প করো। তার মধ্যে যেই দিন আবার ওদের শ্রাদ্ধ মানে শনিবার, সেদিন আবার আমার ছেলের কোথায় খেলা আছে, সেখানে সারাদিন আমাদের ওরই দোকানে থাকতে হবে। আর
পরদিন মানে যেদিন খাওয়া দাওয়া রবিবার মনে হয়, সামনের রবিবার, সেদিন আবার আমাদেরও বললো যে ঠিক আছে আমি দোকান বন্ধ করে যাবো। একটু মানে উতাল পাতাল হয়ে না ফুটলে তার হবে না। ও উচ্ছেগুলো বের করবো ফ্রিজ থেকে। লাউ শাক, আর এখন তো ধনে পাতা নেই। লাউ শাকটা বড় জায়গায় দিয়েছিলাম কেন বলো তো? লাউ শাকের ডালটা তো উতাল পাতাল হয়ে ফুটবে, তাই না? আর আজকে লাউ শাকের ডালে 5 ফোড়ন দিচ্ছি, ফোড়নে। আর ধনে পাতা তোমাদের তো বললাম ধনে পাতা নেই, ধনে পাতা থাকলে ভালো হতো। আর এই যে বড় সসপ্যানটার মধ্যে ডালটা করলাম, মানে যে সসপ্যানটায় ভাত করি। আজকে কিন্তু সকাল সকাল ভাত করলাম না, কেন বলো তো? গতকালের কিছুটা ভাত ছিল, তা মামুনিকে বলেছিলাম যে খাবি, তা বললো না আজকে ওর আর ভাত খেতে ইচ্ছে করছে না, তাই ওকে আর ভাত দিলাম না। ও কি করেছে, ছাতু খেয়েছে, লেবু দিয়ে বিট নুন দিয়ে একটু ছাতু গুলিয়ে খেলো। আমি লাউ শাক তো খুব ভালো খাই, ডালের থেকেও আমার একটু লাউ শাকের ঝোল খেতে ভালো লাগে। আমার জন্য আবার একটু লাউ শাক রেখে দিয়েছি, ওটা পরে রান্না করবো, আগে হয়ে গেছে। তখন তোমাদের বললাম না দিদির ছেলেটা এসছে, মাসির কথা জিজ্ঞাসা করেছি। মাসিকে তো তোমাদের আগের ভিডিওতেই বলেছি যে বৃদ্ধাশ্রমে দিয়েছে। তা আজকে দিদির ছেলেটাকে সেই রকমভাবে বেশি কিছু বলিনি, তবুও জিজ্ঞাসা করেছি কিরে মাসিকে তোরা কোন বৃদ্ধাশ্রমে দিয়েছিস? তখন ও আবার বললো মাসি আমি তো জানি না, মা আর মাসিরা মিলে দিয়েছে, সেখানে নাকি 15,000 টাকা মাসে ওরা সবাই মিলে দিচ্ছে, 3 বোনে মিলে দিত। আর আমি বললাম তাহলে কোথায়? বললো এই তো পেয়ারলেসের সামনে, তবে অলিগলি দিয়ে আমি একবার গেছিলাম, আমি চিনবো না। তাহলে মাসিকে খবর দিয়েছিস? সাথে সাথে ওর বউ বলল যে না মাসিকে এখন ওনাকে খবর দেওয়া হবে না, কেননা আরও 2 মাসি আছে, 2 মাসিকে উনি বারবার করে বিরক্ত করবে। তারপর আমি আর কিছু বললাম না। দেখো ওনাদের ফ্যামিলি, মানে ওরা যখন এভাবে বলছে আর কি বলবো। বললো অলিগলিতে কোথায় বৃদ্ধাশ্রম ও নাকি এখন চিনতে পারবে না, তবে পেয়ারলেসের এখানে দেখবো খোঁজ করে, আমাদের বাড়ির কাছেই তো পেয়ারলেস, সেখানে 2 বেলা আয়া দিয়ে 15,000 টাকা দিয়ে তারা বৃদ্ধাশ্রমে রেখেছে, একবার খোঁজ নিয়ে দেখবো। খবর দেবো না মাসিকে, এই খবরটা দুঃসংবাদটা দেবো না, কিন্তু চোখের দেখাটা তো দেখে আসবো। তাও ওর মানে দিদির ছেলের বউ যখন ওইভাবে বললো, আমি আর কিছু বললাম না। আমাদেরও বললো থাক কিছু বলার দরকার নেই, দেখি যদি খোঁজ পাই তাহলে। তার ছেলেও বললো যে ও নাকি এখন চিনবে না, কোন অলিগলি দিয়ে গেছে। তা ঠিক আছে, আর কিছু না। তারপরে আবার একটু মনটা খারাপ লাগছিলো মাসির জন্য। তারপরে আবার সংসারে কাজে ব্যস্ত হয়ে পড়লাম। ডিম রান্না করব, ডিম এই যে ছুলে নিচ্ছি। ডিমের পিসগুলো দেখো এরকম করে কেটে নিয়েছি, আর গোলমরিচের একটু গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, নুন ছড়িয়ে দিয়েছি। আজকে একটু অন্যরকমভাবে ডিম করবো, আর মশলাটাও করে নিয়েছি। যে আমার জন্য একটু লাউ শাক রেখে দিয়েছি, এখানে উঠছে, আলুটা ভাজা হচ্ছে, তারপরে ডিম। গতকালও এটা ভাজা করেছিলাম এই রকম, কি ভালো খেয়েছি, ওর জন্য সেই লোভে আজকেও দেখো কতটা ভাজা বসিয়েছি। এটা দিয়েই যেন ভাত খেতে ভালো লাগে। আর লাউ শাকটা আমার হয়ে গেছে। মাছ, সত্যি মাছ ঘরে থাকতেও ইচ্ছে করে না ডিমটা বসা। রোজ একই রকম ডিম না করে আজকে একটু অন্যরকম করে করে খাওয়াই ছেলেকে, বৌমাকে, দেখি। আর মাছ তো কতগুলো রয়েছে। বিশ্বাস করবে না, তখন তো আমি ক্যামেরাটা অন করিনি বলে আমার ছেলে যখন ডিমটা খেতে মানে দেখেছে কড়াইতে, মানে কী যে আনন্দ, বলে ও মা তুমি কি সুন্দর ডিমটা রান্না করেছো। বলে মা বলতে পারতে আমি সলিড চিকেনের পিস নিয়ে আসতাম, এর মধ্যে টুকরো টুকরো করে তুমি দিয়ে দিতে, দেখতে আরও সুস্বাদু হতো। এত ভালো খেয়েছে ডিমটা। আমি এখানে সাদা সর্ষে, পোস্ত, একটু কাজু, আর হচ্ছে এলাচ, দারচিনি সমস্ত কিছু, আর এক রোয়া রসুন পেস্ট করে নিয়েছি। তারপর ডিমটাকে যেভাবে করে। কী কী রান্না হলো আজকে? লাউ শাকের মেলা। দাঁড়াও, এই যে এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা, এখানে লাউ পাতা বাটা, এটা শাশুড়ি মা করেছে। আর এখানে আছে লাউ শাকের ডাল, এখানে লাউ দিয়ে আর থানকুনি পাতা দিয়ে শাশুড়ি মা শুক্তোর মতো করেছে। আর এটা হচ্ছে লাউ শাক আমি করেছি আমার জন্য, হচ্ছে ডিম আর মাছও রয়েছে। এই যে ফ্রিজে কিছুটা মাছ মা করেছে, দিয়েছে ওপরে, খাওয়াতে হবে না। আবার ফ্রিজেও কিছুটা মাছ, এই মাছ শাশুড়ি মা করেছে। এর মধ্যে অনেকে চাইলে চিকেনও টুকরো টুকরো করে দিতে পারে,
এরকমভাবে রান্না চিকেনও করা যায়। কীরকম মেয়ে তুই, হ্যাঁ? এই দেখো আমাদের বাড়ির মেয়েটার কথা শোনো। এটা হচ্ছে অফ করে রাখলে, মানে আমি যদি রিমোট দিয়ে অফ করে ডাইরেক্ট চলে। কি জানি এসিটা কিরকম খারাপ নাকি। শোনো, মানে আমাদের পরই ভাবে, এখন আমাদের আপন ভাবতে পারে না। কেন বলো তো? আমার কাছে পারমিশন নিচ্ছ, মামুনি একটু এসি ছাড়বো। যখনই ছাড়ে আমি যদি আসি, মামুনি একটু এসিটা ছাড়লাম। ও আচ্ছা, সংসারটা কি আমার বলো? আমিও এই বাড়িতে এসেছি, তুই এই বাড়ি এসেছি, এবার তোর সংসার তুই বুঝে নিবি, তুই কী ছাড়বি না ছাড়বি। তাই এরকম আমাকে বলে। চিন্তা করো, আজকে একদম সবার সামনে বলেছে আর দ্বিতীয় দিন এসব কথা বলবি না, সংসার তোরও আমারও। রান্না হয়ে গেছে, এখন এটাকে ছাড়িয়ে নিই বেদানাটাকে, নাহলে আর খাওয়াও হবে না। আর মামুনিকে সবসময় বলি যে দেখ, এইখানে তোমার থাকতে হবে, এখানে তুমি দুদিনের জন্য না, মেয়েদের বিয়ের পর তার স্বামীর ঘরেই সব। তবে বেশি বোঝাই না, সময় সব কিছু ওকে শিখিয়েই দেবে। দেখ আমার পাগলি মেয়ের চুলের জ্বর ছাড়া, দেখ লাইট অফ করে দিয়েছে গরমের জন্য বাবা। আর এই যে চুলের কি অবস্থা, বিয়ের 1 বছর হয়নি তো, তাই চুলটা কাটাও যাবে না মুখটা অন্ধকারে। চুলটা 1 বছর হয়ে যাক, আবার কেটে দেবো। তাই আস্তে আস্তে করে হাত দিয়ে দিয়ে ছাড়াবে। ওরা যাবে একটু ঘুরতে যাবে, ছেলে যাবে, ছেলের আরও 2টো বন্ধু, তারপরে মামুনি, আরও 2 বন্ধু 2টো বউ, সব মিলে যাবে ওরা ঘুরতে। কিন্তু এই চুলটা নিয়ে কি করবে, আমিও পারি না। ওই এমন যাদের চুল নাকি জট বেশি, তারা নাকি ওই যে ছেলের বউদের খুব জ্বালায়, মানে ঝগড়া করে বলে বেশি, শুনেছি যাদের চুলের জট বেশি। তা তুই যখন শাশুড়ি হবি, তুই তোর ছেলের বউরে খুব জ্বালাবি। এসিটা ঠান্ডা হয়নি এখন সবে। দেখো আমার মামুনির, দেখো কত চুল গো, কিন্তু ঠিক মতো যত্ন করতে পারছে না। আমি পরে এটা গান দিয়ে দেবো। হ্যাঁ, চুলটা একটু ইসে কর। প্রত্যেকেই ওরে যখনই আমি শার্ট কিনে দিই পয়লা বৈশাখের উপলক্ষে, ওর নতুন শার্ট আগেই ওর পরা হয়ে যায়, ওর নতুন শার্ট আগেই পরা হয়ে যায়। পয়লা বৈশাখ জন্মদিন আগে যদি কিনে রাখা হয়, এই যে পয়লা বৈশাখের শার্ট পরা হয়ে গেছে, তাই তো বাবু? ওর পয়লা বৈশাখটা সব খুলে গেছে। আমার মানে ভাইও এরকম ছিল, ওই যে হয়ে গেছে, কালারটা সুন্দর। যা তুই রেডি হ, চুলে জটই ছাড়াইতে পারে। এই তো ছেলে রেডি হয়ে গেছে, এখন মামুনি রেডি হবে, সব বন্ধুরা মিলে বৌমারা মিলে যাবে। সাজুগুজু করে কমপ্লিট বেরোবে এক্ষুনি। ছেলে গেছে একটু এইদিকে, ওই যে খেলার এখানে গেছে ছেলে। ওর মধ্যে চুল ছাড়ার কথা বলে, আমি না উঁচু করে বেঁধে নে। আসলে আরো ক্লিপ আছে দেখ। আবার এই যে এই ব্যাগটা বললো মামুনি, আমি তো নিই না, ব্যাগটা কত বললো ভালো লাগে। আমি তোর কাছে রেখে দিবি, এটা আমি অনেকদিন আগে কিনেছি, তাও কাজে লাগবে। নাহলে ওই যে কিনি আর আলমারিতে রেখে, তখন কিনেছিলাম, আমাদের ওপরে ভাড়া থাকে, ওই মেয়েটা ব্যাঙ্গালোর থেকে এনে দিয়েছিল এই ব্যাগটা। এটা তোর কাছে রেখে দিবি ব্যাগটা, কোথাও গেলে। বলে কি এখনই বুড়াদের মতো কথা বলে, আমি নিয়ে আর কোথায় যাবো বলো? এখন তো তোদেরই ঘোরার সময়, আমরাই ঘর বন্দি এখন। যাদের সাথে ঘুরতে যাওয়ার কথা তারা আসেনি, এবার আমার ওর সঙ্গে বকবক করে সময় কাটাতে হচ্ছে। সাজুগুজু করে বসে আছে, আর এখন আমার ছেলের দেখা নেই। মেয়েটা কখন থেকে সেজে বসে, কেউ বন্ধু বান্ধব কেউই এখনো আসেনি। আর সে একটু শাড়ি ঠাড়ি পরে নাই, গরমের মধ্যে আমাদের চুড়িদার পরেই যা। হচ্ছে না ঠান্ডা হবে, সবে তো ছাড়লে, আর যা বাইরে টেম্পারেচার। ওরা না বেরোলে আমি মোবাইলে কাজও করতে পারছি না, ওরা বেরোক তারপরে। ছেলের বন্ধুর একটা ওদের গাড়ি আছে, নিজস্ব গাড়ি, সে গাড়ি করেই ওরা গেল, এই বাড়ির সামনে এসেছিলো, তা বেরিয়ে গেল। আর
রাতে রান্নার ঝামেলা নেই, ওরা বাইরের থেকেই খেয়ে আসবে। আর আমি গিয়ে এখন মোবাইলটা নিয়ে বসি, কারণ এতক্ষণ ধরে মেয়েটা অমামনি দেখো রেডি হয়ে বসে আছি তা ওর সঙ্গে গল্প করছিলাম এতক্ষণ ধরে, আর মোবাইলে কাজ করতে পারিনি। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো টুক করে সাবস্ক্রাইব করে দিও। শুভরাত্রি, টাটা।